নারকেল জল বিক্রি করা এক গরিব মানুষকে দেখে থমকে গেলেন ডাক্তার। তিনি ছিলেন তার তালাকপ্রাপ্তা স্ত্রী। এরপর যা হলো তা আপনাকে কাঁদিয়ে দেবে। বন্ধুরা, এই সত্য ঘটনাটি বিহারের রাজধানী পাটনার, যেখানে থাকত রাঘব। গঙ্গার তীরে অবস্থিত এই শহরের অলিগলিতে রাঘবের জীবনও সাধারণ মানুষের মতোই ছিল। সাধারণ, সীমিত আয়ের, কিন্তু সৎ। রাঘব কোনো বড়লোক ছিল না। না তার কাছে পৈতৃক সম্পত্তি ছিল, না ব্যাংক ব্যালেন্স ছিল। ছিল শুধু নিজের দমে কিছু হওয়ার একটা স্বপ্ন। রাঘবের বাবা ছিলেন একজন সাধারণ ক্লার্ক, যিনি রাঘবের কলেজের আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। মা ঘরে সেলাইয়ের কাজ করে ছেলেকে পড়িয়েছিলেন। রাঘব পড়াশোনায় ভালো ছিল, কিন্তু পরিস্থিতি কখনোই তার সহায় ছিল না। বিএ পাশ করার পর সে সরকারি চাকরির প্রস্তুতিতে লেগে গেল। দিনের বেলা লাইব্রেরি, রাতে টিউশন, এটাই ছিল তার জীবন। এরই মধ্যে তার দেখা হলো অনুষ্কার সাথে। অনুষ্কা মেডিকেল কলেজে পড়ছিল। স্মার্ট, আত্মবিশ্বাসী আর নিজের স্বপ্নের ব্যাপারে খুব স্বচ্ছ। দুজনের দেখা প্রথমে পড়াশোনার বাহানায় হলো, তারপর বন্ধুত্বে বদলালো, আর কখন যে বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো দুজন নিজেরাও বুঝতে পারল না। অনুষ্কার ভালো লাগত রাঘবের সরলতা, আর রাঘবের ভালো লাগত অনুষ্কার বুদ্ধিমত্তা। বিয়েটা পরিবারের ইচ্ছায় নয়, বরং বাধ্য হয়েই হলো। অনুষ্কার মা-বাবা রাঘবকে একদমই পছন্দ করতেন না। ডাক্তার মেয়ে আর বেকার ছেলে, এই প্রশ্ন সবার মুখে মুখে ছিল। কিন্তু অনুষ্কা জেদ করল আর বিয়ে হয়ে গেল, কোনো জাঁকজমক ছাড়া, কোনো লোক দেখানো ছাড়া। বিয়ের পর শুরু হলো আসল জীবন। অনুষ্কা ইন্টার্নশিপে ব্যস্ত থাকত, রাঘব চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরত। প্রতিটা ইন্টারভিউয়ের পর সেই একই উত্তর, আমরা আপনাকে কল করব। কল আর কক্ষণও এলো না। ঘরে টাকার অভাব বাড়তে লাগল। অনুষ্কা ক্লান্ত হয়ে বাড়ি ফিরত আর রাঘবকে প্রশ্ন করত, আজ কি হলো? আর রাঘব প্রতিবার একই উত্তর দিত, চেষ্টা চলছে। ধীরে ধীরে অনুষ্কার মনে খচখচানি শুরু হল। হাসপাতালে তার সিনিয়র ডাক্তাররা বড় বড় বাড়ির গল্প করতেন। গাড়ির আলোচনা হতো। কেউ বলতো, তোমার স্বামী কি করেন? অনুষ্কা হেসে কথা এড়িয়ে যেত, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল। রাঘব চেষ্টা করত যাতে ঘরে কোনো জিনিসের অভাব না হয়, কিন্তু পকেটই যখন খালি, তখন চেষ্টাও অসহায় হয়ে পড়ে। অনেকবার অনুষ্কার রাগে বলেছে, আমাকে বলো না যে সব ঠিক হয়ে যাবে, আমার আজকের জীবনটা চাই। রাঘব চুপ করে থাকত। সে জানত তর্ক করে পরিস্থিতি বদলাবে না। খোটা দেওয়ার পালা বাড়ল। আত্মীয় স্বজন আসতে লাগল। কেউ বলতো মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিল, কেউ বলতো ডাক্তার হয়েও এই অবস্থা। অনুষ্কা ধীরে ধীরে বদলাতে লাগল। সে আর আগের মতো রইল না। এখন সব কথাতেই রাঘবের ব্যর্থতা চোখে পড়ত। একদিন অনুষ্কা স্পষ্ট ভাষায় বলে দিল, রাঘব, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমাকে এগিয়ে যেতে হবে, তুমি তোমার জায়গাতেই আটকে আছো। এ কথা শুনে রাঘব যেন ভেতর থেকে ভেঙে গেল। তবুও সে বলল, ব্যাস, আর একটু সময় দাও। কিন্তু সময় অনুষ্কার কাছে ছিল না। কয়েক মাস পর বিবাহ বিচ্ছেদের কথা উঠল। সমাজ, কেরিয়ার, চাপ সব একসাথে চলে এলো। শেষমেশ বিবাহ বিচ্ছেদ হয়েই গেল, কোনো হইচই ছাড়া, কোনো ঝগড়া ছাড়া। ব্যাস একটা সই, আর দুটো জীবন আলাদা। বিচ্ছেদের পর রাঘব যেন শহরে একা হয়ে গেল। মা আগেই মারা গিয়েছিলেন। ঘর ছাড়া হলো। বন্ধুরা ফোন ধরা বন্ধ করে দিল। চাকরির আশা শেষ হয়ে গিয়েছিল। অনেকদিন এমন কেটেছে যখন সে দিনে মাত্র একবেলা খাবার খেত। অনেক রাত স্টেশনে কেটেছিল। একদিন সে ঠিক করল যে আর অপেক্ষা করবে না। যে কাজ পাবে সেটাই করবে। কারো কাছে ভিক্ষা চাইবে না। ধার করে সে একটা পুরনো ঠেলাগাড়ি কিনল আর নারকেল জল বিক্রি করতে লাগল। ভোর 4টের সময় মান্ডি থেকে নারকেল আসত। সারাদিন রোদে দাঁড়িয়ে থাকত, হাত ছিলে যেত, পিঠ জ্বলে যেত, কিন্তু সে চুপচাপ কাজ করত। সময় পেরোতে লাগল। পাটনার সেই এলাকা, সেই হাসপাতাল, সেই রাস্তা, যেখানে রোজ অনুষ্কা রুগী দেখে বেরোত, সে এখন একজন নামী ডাক্তার হয়ে গিয়েছিল। বড় গাড়ি, ড্রাইভার, নামের আগে ড। সেদিনও গরম খুব বেশি ছিল। অনুষ্কা অপারেশনের পর বাইরে বেরোল। কপালে ঘাম ছিল। ড্রাইভার জল আনতে গেল, কিন্তু তখনই অনুষ্কার নজর পড়ল রাস্তার ধারে দাঁড়ানো ঠেলাগাড়ির ওপর। একটা লোক নারকেল কাটছিল। চেহারা রোগা, সস্তা জামা কাপড়, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি। যেই সে মাথা তুলল, অনুষ্কার পা সেখানেই জমে গেল। ওটা রাঘব ছিল। কিছুক্ষণের জন্য অনুষ্কার মনে হল তার চোখ ধোকা হাচ্ছে। সে দ্বিতীয়বার দেখল, সেই নাক, সেই চোখ, সেই শান্ত চেহারা। শুধু পরিস্থিতি বদলে গেছে। রাঘবও তাকে দেখে নিল।
এক মুহূর্তের জন্য তার আঙুল থেমে গেল, কিন্তু সে কিছু বলল না। নারকেল কাটল, গ্লাস এগিয়ে দিল আর বলল, ম্যাডাম, ঠান্ডা আছে। অনুষ্কার গলা শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে গ্লাস নিল। কত টাকা? গলা দিয়ে আওয়াজ বেরোনো কঠিন ছিল। রাঘব নজর নিচু করে বলল, পুরো নেই, ৩০ই দিয়ে দিন। ওই একটা বাক্য অনুষ্কার বুক চিরে দিল। যেই মানুষটাকে সে কখনো ব্যর্থ বলেছিল, সে আজও মাথা নোয়ায়নি, হাত পাচ্ছে না, অভিযোগ করছে না। অনুষ্কা কিছু না বলে টাকা দিয়ে দিল। রাঘব টাকা গুনলও না, শুধু গ্লাস উঠিয়ে অন্যদিকে তাকাতে লাগল। অনুষ্কা কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ পেল না। তার চোখ ভরে এলো। সে ঘুরে গাড়ির দিকে এগিয়ে গেল, কিন্তু মনটা ওই ঠেলাগাড়ির কাছেই পড়ে রইল। পেছনে রাঘব আবার নারকেল কাটতে লাগল, যেন কিছুই হয়নি। রাঘবের জীবন সেই দিনের পরেও তেমনই চলতে লাগল, যেন কেউ একটা ভাঙা ঘড়ি কবজিতে বেঁধে দিয়েছে। চলছে তো বটে, কিন্তু সঠিক সময় দিচ্ছে না। হাসপাতালের বাইরে অনুষ্কার সাথে হওয়া ওই ছোট্ট দেখাটা তার কাছে কোনো তামাশা ছিল না, না কোনো আশা। ওটা শুধু একটা আয়না ছিল, যাতে সে নিজের অবস্থা দেখে নিয়েছিল। রাঘব ঠেলাগাড়িটা ওই জায়গাতেই লাগাল, ওই একই সময়। রোদ সেটাই, রাস্তা সেটাই, খদ্দেরও তারাই। তফাৎ শুধু এইটুকু যে এখন তার ভেতরের এক অদ্ভুত নিস্তব্ধতা আরও গভীর হয়ে গিয়েছিল। ভোর ৪টে উঠে মান্ডিতে যাওয়া, সস্তা নারকেল বাছা, ঠেলায় লাদিয়ে নিয়ে আসা, এইসব তার শরীর শিখে নিয়েছিল। কিন্তু মন এখনও শিখছিল যে কিভাবে সব প্রশ্নকে উত্তর ছাড়াই ছেড়ে দেওয়া যায়। অনেক সময় কোনো খদ্দের জিজ্ঞেস করে বসত, দাদা, দেখে তো শিক্ষিত মনে হয়, এই কাজ কেন? রাঘব হেসে দিত। হাসিটা তার ঢাল হয়ে গিয়েছিল, হালকা, সাদাসিদে, কাউকে আঘাত না দেওয়া হাসি। সে কখনো নিজের অতীতের বোঝা কারো কাঁধে চাপাত না। সন্ধে নামতে নামতে রাস্তায় ভিড় বেড়ে যেত। অফিস ফেরত মানুষ, কলেজের ছাত্র, রিকশা, বাইক, সবাই নিজেদের ভাগের ক্লান্তি নিয়ে বেরোত। রাঘব সবাইকে একই নজরে দেখত। কারো চেহারায় তাড়া ছিল, কারো বিরক্তি। তার কাছে সবাই সমান ছিল। নারকেল কাটার সময় যখন হাতে চাকু লাগত, তখন ব্যথা হতো, কিন্তু ব্যথাও এখন অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল, যেন কোনো পুরনো বন্ধু যে রোজ দেখা করতে আসে। সেই রাতে রাঘব অনেকক্ষণ ঘুমোতে পারল না। চোখ বন্ধ করলেই হাসপাতালের বাইরের দৃশ্য ভেসে উঠছিল। অনুষ্কার থমকে যাওয়া, তার চোখে জল, আর তার নিজেরই বাক্য, পুরো নেই, ৩০ই দিয়ে দিন। সে নিজেকে জিজ্ঞেস করল, সে কি ঠিক বলেছে? তারপর তার মনে হল, সে তো সেটাই বলেছে যা সত্য ছিল। সত্যি সত্যি সেদিন ঠান্ডা জল ৩০এই পাওয়া গিয়েছিল। বাকিটা মনের হিসেব ছিল, আর মনের হিসেব সে কারো সাথে রাখে না। দিন কাটতে লাগল, পাটনার গরম আরও বাড়তে লাগল। রাঘবের শরীর রোগা হতে লাগল। অনেকবার মাথা ঘুরত, বুকে হালকা ব্যথা উঠত, কিন্তু সে ঠেলা থেকে সরত না। যদি একদিন না বসে তো রাতের খাবার জুটবে না। সে জানত আজ নয়তো কাল শরীর জবাব দেবে, কিন্তু পেটির খিদে তার আগেই জবাব চেয়ে নিত। অন্যদিকে অনুষ্কার ভেতরে কিছু বদলাচ্ছিল। সে হাসপাতালে ততটাই ব্যস্ত ছিল, ততটাই যোগ্য। অপারেশন সফল হতো, প্রশংসা পেত, নাম বাড়ত, কিন্তু প্রতিটি প্রশংসার সাথে তার মনে একটা শূন্য স্থানও বাড়ত। রাতে বাড়ি ফিরে সে বারান্দায় দাঁড়িয়ে থাকত, শহরের আলো দেখত আর ভাবত, এত আলোর মাঝে এই অন্ধকার কোথা থেকে এলো। তার রাঘবের চুপ থাকাটা মনে পড়ত, সেই নিস্তব্ধতা যা সে একসময় দুর্বলতা ভেবেছিল। এক সন্ধ্যায় হাসপাতালের বাইরে আবার সেই ঠেলাটা দেখল। অনুষ্কা গাড়ি আস্তে করতে বলল, কিন্তু থামার সাহস জোটাতে পারল না। তার মনে হলো যদি সে থামে তবে নিজেকে প্রশ্ন করতে হবে, আর প্রশ্নকে সে ভয় পেত। গাড়ি এগিয়ে গেল। পেছনে রাস্তায় রাঘব দাঁড়িয়ে রইল, একা কিন্তু স্থির। রাঘবের অবস্থা খারাপ হতে লাগল। বুকের ব্যথা আর হালকা রইল না, মাঝে মাঝে শ্বাস আটকে যেত। সে জল খেয়ে নিজেকে সামলাত। তার মনে পড়ত, একসময় অনুষ্কা মেডিকেল বই খুলে গভীর রাত পর্যন্ত পড়ত। সে চা বানিয়ে আনত না চাইতেই। তখন তার মনে হতো এটাই তার কাজ, সঙ্গ দেওয়া। এখন সঙ্গ দেওয়ার কেউ ছিল না, আর দেওয়ার মতো কিছু অবশিষ্টও ছিল না। একদিন দুপুরে হঠাৎ চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে ঠেলার সাহারা নিল। একটা ছেলে জিজ্ঞেস করল, দাদা, ঠিক আছো? রাঘব মাথা নাড়ল। কিছুক্ষণ পর সব ঠিক লাগতে লাগল। সে আবার নারকেল কাটা শুরু করে দিল। কাজ থামত না, থামত তো শুধু মানুষ।
রাতে সে গঙ্গার পাড়ে গিয়ে বসল। জল শান্ত ছিল, স্রোত ধীর। সে প্রথমবারের মতো নিজের সাথে কথা বলল, আমি হেরে গেছি, এটা মেনে নিতে দোষ কি? তারপর নিজেই উত্তর দিল, হার সেই মানে যে চেষ্টা ছেড়ে দেয়। সে আকাশের দিকে তাকাল। তারাগুলো দূরে ছিল, কিন্তু ছিল। তার মনে হল দূরে থেকেও জলজল করা সম্ভব। পরের সপ্তাহে হাসপাতালে একটা ক্যাম্প বসল। অনুষ্কা সেখানে ছিল। বিনামূল্যে পরীক্ষা, পরামর্শ সব চলছিল। রাঘব ওইদিকে গেল না। তার মনে হল তার জায়গা ওখানে নয়, কিন্তু ভাগ্য হয়তো তাকে ওখানেই নিয়ে যেতে চেয়েছিল। দুপুর হতে হতে বুকে তীব্র ব্যথা উঠল, শ্বাস ভারী হয়ে গেল। রাস্তায় দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ল। পাশে দাঁড়ানো লোকেরা তাকে বসাল, কেউ জল খাওয়ালো, কেউ অ্যাম্বুলেন্স ডেকে দিল। অ্যাম্বুলেন্সের সাইরেনের সাথে তার চোখ বন্ধ হতে লাগল। মাথায় এলোমেলো ছবি ঘুরপাক খেল। মায়ের সেলাই মেশিন, লাইব্রেরির নিস্তব্ধতা, অনুষ্কার হাসি আর ওই ঠেলাগাড়ি। তার মনে হল সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। সে মনে মনে বলল, যদি আজ শেষ হতে হয় তবে কোনো অভিযোগ নেই। হাসপাতালের দরজা খুলল। স্ট্রেচার ভেতরে গেল। নার্সদের আওয়াজ, মেশিনের বিপ, সব অন্য কোনো দুনিয়ার শব্দ মনে হচ্ছিল। কেউ একজন বলল, পেশেন্টের নাম? উত্তর এলো, রাঘব। সেই মুহূর্তেই অনুষ্কা ঘুরে তাকাল। নাম শুনেই তার বুক ধরফর করে উঠল। সে এগিয়ে গিয়ে চেহারাটা দেখল। সেই একই চেহারা যা সে রাস্তার ধারে দেখেছিল। এখন তার ওপর শান্তি নেই, ক্লান্তি ছিল। তার হাত কেঁপে উঠল। সে নিজেকে সামলাল। প্রফেশনাল হওয়াটা তার ট্রেনিং ছিল। সে জানত এখানে আবেগের কোনো জায়গা নেই। কিন্তু ভেতরে কিছু ভেঙে যাচ্ছিল। সে নির্দেশ দিল। পরীক্ষা শুরু হল। প্রতিটা মিনিট ভারী মনে হচ্ছিল। সে ডাক্তার ছিল, কিন্তু সেই মুহূর্তে শুধু ডাক্তার নয়, একজন মানুষও ছিল। রাঘব অজ্ঞান ছিল, তার শ্বাস ধীর ছিল। মেশিনগুলো সত্যি বলছিল, হার্ট দুর্বল হয়ে পড়ছে। অনুষ্কা নিজেকে বলল, এখনই না। সে জানত না সে কাকে বলছে, ভাগ্যকে, নিজেকে, নাকি ওই মানুষটাকে যে একসময় তার আপন ছিল। রাত গভীর হল। অপারেশন থিয়েটারের আলোয় সব পরিষ্কার দেখা যায়, ভুলগুলো সত্য। অনুষ্কার হাত স্থির ছিল, কিন্তু চোখ ভেজা। সে সেটা সব করল যা সে সবচেয়ে ভালো জানত। বাইরে অপেক্ষা করার মতো কোনো আপনজন ছিল না, না রাঘবের না তার। দুজনেই নিজেদের একাকিত্বের সাথে ওই ঘরে ছিল। অপারেশন সফল হল, কিন্তু রাঘবের জ্ঞান ফিরল না। অনুষ্কা অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনে হল যদি সে এখন চলে যায় তবে কিছু অসম্পূর্ণ থেকে যাবে। সে রাঘবের দিকে তাকাল আর প্রথমবারের মতো শব্দ ছাড়াই ক্ষমা চাইল। সে বুঝতে পারল কখনো কখনো মানুষ ভুল হয় না, পরিস্থিতি ভুল হয়। সকালের হালকা আলো জানালা দিয়ে ভেতরে এলো। মেশিনের বিপ নিয়মিত ছিল। রাঘবের শ্বাস একটু ভালো ছিল। অনুষ্কা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানত না আগে কি হবে, শুধু এটুকু জানত গল্পটা এখানে শেষ হয়নি। কিছু দেখা মাঝপথে থামে, যাতে সামনে গিয়ে সত্যের সাথে আবার শুরু হতে পারে। হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে সকালের হালকা আলো ছড়িয়ে পড়ছিল। মেশিনের বিপ এখনও চলছিল, কিন্তু রাতের অস্থিরতা কিছুটা কমে গিয়েছিল। রাঘবের শ্বাস আগের চেয়ে ভালো ছিল। চেহারায় ক্লান্তির সাথে এক অদ্ভুত শান্তি ছিল। অনুষ্কা সারা রাত ওখানেই ছিল। ডাক্তার হবার সুবাদে সে অনেক অপারেশন দেখেছে, অনেক প্রাণ বাঁচিয়েছে, কিন্তু এই প্রথমবার এমন হল যে কোনো রোগীর শ্বাস তাকে নিজেরই জীবনের সাথে জড়িত মনে হচ্ছিল। সে চেয়ারে বসে বসে বারবার রাঘবের দিকে তাকাচ্ছিল, কখনো মনিটর, কখনো তার বন্ধ চোখের পাতা। তার মনে প্রশ্নের ভিড় ছিল, কিন্তু উত্তর কোথাও ছিল না। তার মনে পড়ল যে একসময় এই মানুষটাই চুপচাপ তার জন্য চা বানাত, না চাইতেই। তখন সে সেই চুপ থাকাকে তার দুর্বলতা ভেবে নিয়েছিল। আজ সেই নিস্তব্ধতাই তার কাছে সবচেয়ে বেশি ভয়ের মনে হচ্ছিল। নার্স এলো আর বলল, ম্যাডাম, পেশেন্টের অবস্থা স্টেবল, কিন্তু এখনও জ্ঞান ফিরতে সময় লাগবে। অনুষ্কা মাথা নাড়ল। স্টেবল, এই শব্দটা সে হাজারবার শুনেছে, কিন্তু আজ এর অর্থ অন্য কিছু ছিল। আজ এর অর্থ ছিল আশা। দুপুর পর্যন্ত অনুষ্কা নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করল, কিন্তু প্রতিটি কেসের মাঝেই তার মনোযোগ বারবার এখানেই চলে আসছিল। সে বারবার আইসিইউর বাইরে এসে দাঁড়িয়ে পড়ছিল। এক সিনিয়র ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি কি এই পেশেন্টকে চেনেন? অনুষ্কা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, হ্যাঁ, একটু। কথাটা তার গলায় আটকে গেল। সে জানত সত্যিটা এর চেয়ে অনেক বেশি। রাঘবের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছিল। সন্ধ্যায় তার আঙুলে হালকা নড়াচড়া হল। অনুষ্কা ওখানেই দাঁড়িয়েছিল। সে এগিয়ে গিয়ে তার হাত দেখল। ওই হাতে কাটার দাগ ছিল।
নারকেল কাটার সময় হয়তো লেগেছে। সে একটা ঝটকা খেল। এই দাগ কোনো দুর্ঘটনার ছিল না, এটা প্রতিদিনের পরিশ্রমের প্রমাণ ছিল। যেই হাত একসময় তার মাথায় ছিল, এখন হাসপাতালের বিছানায়। রাতে হঠাৎ রাঘবের চোখের পাতায় কম্পন হল। সে ধীরে ধীরে চোখ খুলল। আলো চোখে লাগল। সে আবার বন্ধ করে নিল। অনুষ্কার বুক দ্রুত ধড়ফড় করতে লাগল। সে নিজেকে সামলে নিয়ে বলল, রাঘব, আপনি ঠিক আছেন, ঘাবড়াবেন না। আপনি এই শব্দটা তার মুখ দিয়ে এমনিই বেরিয়ে গেল, হয়তো এই জন্য যে সে ওই মুহূর্তে ডাক্তার ছিল, স্ত্রী নয়। রাঘব ধীরে ধীরে চোখ খুলল আর সামনে তাকাল। তাকে চিনতে কয়েক সেকেন্ড লাগল। তারপর তার চোখে বিস্ময় ছিল না, শুধু একটা ক্লান্ত মেনে নেওয়া ভাব ছিল। সে ধীর স্বরে বলল, আপনি? অনুষ্কার ঠোঁট কেঁপে উঠল। সে বলল, হ্যাঁ আমি। কিছুক্ষণের নিস্তব্ধতা ছেয়ে গেল। ঘরে শুধু মেশিনের আওয়াজ ছিল। রাঘব এদিক ওদিক তাকাল, যেন পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। তারপর বলল, আমি এখানে কিভাবে? অনুষ্কা জানাল যে তাকে রাস্তা থেকে আনা হয়েছে। অবস্থা গুরুতর ছিল, অপারেশন হয়েছে। রাঘব চোখ বন্ধ করে নিল। হয়তো ক্লান্তি ছিল, হয়তো ধন্যবাদ। আপনি চিন্তা করবেন না, অনুষ্কা বলল, এখন সব ঠিক আছে। রাঘব খুব ধীর স্বরে উত্তর দিল, আপনার কষ্ট হয়েছে হয়তো। ওই বাক্যটা অনুষ্কার বুকে বিঁধল। যেই মানুষটাকে সে একসময় বোঝা ভাবতে শুরু করেছিল, সে আজও তার কষ্টের কথা ভাবছে। পরের কয়েকদিন রাঘব হাসপাতালেই রইল। অনুষ্কা প্রতিদিন কোনো না কোনো বাহানায় তার কাছে আসত, কখনো ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করতে, কখনো রিপোর্ট দেখতে। দুজনের মধ্যে কথা কম ছিল, নিস্তব্ধতা বেশি। কিন্তু সেই নিস্তব্ধতা এখন আর ভারী ছিল না, তাতে কিছু অসম্পূর্ণ টান ছিল। একদিন অনুষ্কা সাহস করে জিজ্ঞেস করল, তুমি কখনো কারো কাছে সাহায্য কেন চাওনি? রাঘব হালকা হাসির সাথে বলল, সাহায্য চাওয়ার আগে মানুষ নিজের কাছে হেরে যায়। অনুষ্কার চোখ ভরে এলো। সে বলল, কিন্তু তুমি অসুস্থ ছিলে। অসুস্থ তো অনেক মানুষ হয়, রাঘব উত্তর দিল, সবাই হাসপাতালে পৌঁছায় না। সেই রাতে অনুষ্কা অনেকক্ষণ ভাবতে লাগল। সে বুঝতে পারল যে সে রাঘবকে কখনো দুর্বল ভাবেনি। সে নিজেকে শক্তিশালী প্রমাণ করার তাড়ায় অন্য কারোর লড়াইটা দেখেইনি। তার নিজের নেওয়া সিদ্ধান্তগুলো মনে পড়ল, সেই শব্দগুলো যা সে বিচ্ছেদের সময় বলেছিল। শব্দের মূল্য সেই মুহূর্তে বোঝা যায়নি। কয়েকদিন পর রাঘবকে সাধারণ ওয়ার্ডে শিফট করে দেওয়া হলো। তাকে বসার অনুমতি দেওয়া হলো। জানালা দিয়ে বাইরের শহর দেখা যেত, ছুটান্ত জীবন, হর্ন, আওয়াজ। রাঘব অনেকক্ষণ বাইরে তাকিয়ে থাকত। অনুষ্কা জিজ্ঞেস করল, কি ভাবছ? ভাবছি, রাঘব বলল, ঠেলাটা এখনও ওখানেই দাঁড়িয়ে থাকবে। অনুষ্কা চুপ করে গেল। সে জানত না ওই ঠেলাগাড়ির সাথে রাঘবের সম্পর্ক শুধু রোজগারের ছিল না, ওটা তার পরিচয় হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় অনুষ্কা তার কাছে চেয়ার টেনে বসল। সে প্রথমবারের মতো কোনো ভূমিকা ছাড়াই কথা বলল। আমাকে মাফ করে দিও, সে বলল। রাঘব তার দিকে তাকাল। তার চোখে না অভিযোগ ছিল না রাগ। সে বলল, ক্ষমার প্রয়োজন তখন হয় যখন কেউ ইচ্ছে করে আঘাত দেয়। আমরা দুজনেই শুধু নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করেছি। অনুষ্কা কেঁদে ফেলল। চোখের জল তার জন্য এখন আর লজ্জার বিষয় ছিল না। সে বলল, আমি তোমাকে ছেড়েছিলাম কারণ আমার মনে হয়েছিল তুমি থেমে গিয়েছ। রাঘব উত্তর দিল, আমি থেমেছিলাম না, শুধু আমার গতি আলাদা ছিল। ওই বাক্যটা অনুষ্কাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। সে বুঝতে পারল যে সব দৌড় একরকম হয় না। কারো গন্তব্য জলদি দেখা যায়, কারো দেরিতে। সে রাঘবের হাত ধরে নিল। রাঘব হাত সরাল না, কিন্তু শক্ত করে ধরলও না। সে শুধু ওখানেই রইল। ডিসচার্জের দিন এলো। ডাক্তাররা নিয়ম বলে দিলেন, বিশ্রাম, ওষুধ, কাজ থেকে দূরে থাকা। অনুষ্কা সব শুনল। বাইরে বেরোনোর সময় রাঘব বলল, আমি কারো দয়া রাখতে পারি না। অনুষ্কা শান্ত স্বরে বলল, এটা দয়া নয়, এটা দায়িত্ব, এক মানুষের অন্য মানুষের প্রতি। বাইরে সেই রাস্তা ছিল, সেই গরম বাতাস। রাঘব হুইলচেয়ারে বসেছিল। সে ঠেলাগাড়ির দিকে তাকাল। অনুষ্কা তার চেহারা দেখল। সেখানে ভয়ও ছিল আর আশাও। সে জানত সামনের পথ সহজ হবে না, কিন্তু এটুকু নিশ্চিত ছিল এখন দুজনেই পালাচ্ছে না। কখনো কখনো জীবন আমাদের ভাঙে না, শুধু এতটাই ঝুঁকিয়ে দেয় যাতে আমরা সত্যকে সোজা দেখতে পারি এবং সেই সত্যের সামনে দাঁড়িয়েই নতুন সিদ্ধান্ত নেওয়া যায়।
ডিসচার্জের পর রাঘব কিছুদিন অনুষ্কার বলা নিয়ম মেনে চলল। ওষুধ সময়মতো, নুন কম, রোদে বেশিক্ষণ না থাকা। ঠেলাটা ওখানেই দাঁড়িয়েছিল, কিন্তু সে রোজ গিয়ে শুধু সেটা দেখে আসত, যেন কোনো পুরনো অভ্যাস যা ছাড়ার নাম নেয় না। শরীর এখনও দুর্বল ছিল, কিন্তু মন প্রথমবারের মতো এতটা খালি ছিল না। হয়তো এজন্যই যে কেউ না জানিয়েই তার দায়িত্ব নিয়েছিল। অনুষ্কা রাঘবকে নিজের বাড়ির কাছে একটা ছোট ঘর পাইয়ে দিল। ভাড়া সে নিজেই দিল, কিন্তু রাঘবকে এই কথা জানতে দিল না। রাঘব যখন চাবি নিল তখন শুধু এটুকু বলল, আমি ধীরে ধীরে সব শোধ করে দেব। অনুষ্কা মাথা নাড়ল। সে জানত এই মানুষটা টাকায় নয়, সম্মানে বাঁচে। দিন কাটতে লাগল। অনুষ্কা আর রাঘবের মধ্যে কথাবার্তা বাড়ল। কখনো ওষুধের ব্যাপারে, কখনো আবহাওয়ার ব্যাপারে, কখনো পুরনো কথার ব্যাপারে। দুজনেই ঠিক করেছিল পুরনো ঘা খোঁজাবে না, কিন্তু তা থেকে শিখবে অবশ্যই। অনুষ্কা এখন বুঝতে পারছিল যে রাঘবের চুপ থাকাটা আসলে অসহায়তা ছিল না, ধৈর্য ছিল। আর রাঘব প্রথমবারের মতো অনুভব করল যে অনুষ্কার তীব্রতা ভয় নয়, চাপ থেকে তৈরি হয়েছিল। এক সন্ধ্যায় অনুষ্কা হাসপাতাল থেকে দেরিতে বেরোল। গাড়ির কাচ দিয়ে বাইরে তাকাল। সেই রাস্তা, সেই জায়গা, ঠেলাটা এখনও ছিল, কিন্তু তাল ওপর বসেছিল অন্য কেউ। রাঘব কাছেই দাঁড়িয়েছিল, কোনো এক বাচ্চাকে নারকেল জল খাওয়াচ্ছিল। বাচ্চাটি টাকা বের করতে চাইল, রাঘব মানা করে দিল। অনুষ্কা দূর থেকে এইসব দেখল। তার ভেতরে কিছু গলে গেল। সে গাড়ি থামাল আর কাছে এলো। তুমি ঠেলা কেন লাগাওনি? সে জিজ্ঞেস করল। রাঘব হেসে বলল, ডাক্তার বারণ করেছে, আর ডাক্তারের কথা মানা উচিত। অনুষ্কা বলল, এখন মানছ? রাঘব বলল, কারণ এখন ডাক্তার শুধু ডাক্তার নয়। তার এক বাক্যে না অভিযোগ ছিল, না দোষারোপ, শুধু একটা মেনে নেওয়া ছিল যে জীবন তাদের আবার সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে। সেই রাতে দুজনেই প্রথমের মতো মন খুলে কথা বলল। অনুষ্কা জানাল যে তার রাতে ঘুম কেন আসত না, কিভাবে প্রতিটি সাফল্যের পরেও শূন্যতা থাকত। রাঘব জানাল যে কিভাবে সে অনেক রাত অভুক্ত কাটিয়েছে, কিন্তু কারো সামনে হাত পাতেনি। যদি ওটা পেছনে নিয়ে যাওয়া যেত, অনুষ্কা জিজ্ঞেস করল, তবে কি বদলাতে? রাঘব ভাবল, তারপর বলল, নিজের গতি নয়, শুধু এই বুঝটা আগে পেয়ে যেতাম যে প্রতিটি মানুষের দৌড় আলাদা হয়। অনুষ্কার চোখ ভরে এলো। সে বলল, আর আমি কি বদলাতাম? রাঘব শান্ত স্বরে বলল, তুমি শুনতে শিখে নিতে। সেই রাতের পর অনেক কিছু বদলে গেল। অনুষ্কা হাসপাতালে একটা ফ্রি হার্ট চেকআপ ক্যাম্প শুরু করল। প্রতি রবিবার রাঘব সেখানে সকাল সকাল পৌঁছে যেত। চেয়ার লাগানো, জলের ব্যবস্থা করা, রোগীদের লাইনে বসানো, সে সব করত কোনো পরিচয় ছাড়াই। রোগীরা তাকে দাদা বলে ডাকত। সে খুশি হতো। তার প্রথমের মতো মনে হল যে সে কোনো কাজের, কারো জন্য জরুরি। ক্যাম্প ধীরে ধীরে বাড়তে লাগল। শহরের কিছু মানুষ যুক্ত হতে লাগল। কেউ দান দিল, কেউ সময়। অনুষ্কা রাঘবকে পার্টনার হতে বলল। রাঘব প্রথমে না করল, তারপর বলল, নাম চাই না, দায়িত্ব চাই। অনুষ্কা সম্মতি দিল। এরই মধ্যে রাঘবের শরীর ভালো হতে লাগল। ডাক্তাররা হালকা কাজ শুরু করার অনুমতি দিয়ে দিলেন। সে ঠেলাটা পুরোপুরি ছাড়ল না। কখনো কখনো সন্ধ্যায় সেখানে দাঁড়িয়ে যেত, কিন্তু এখন বিক্রির জন্যে নয়, খাওয়ানোর জন্যে। অনুষ্কা বারণ করল না। সে বুঝে নিয়েছিল যে এই ঠেলা রাঘবের গল্পের অংশ, যাকে মিটানো নয়, সামলে রাখা উচিত। একদিন ক্যাম্পের পর মন্দিরের বাইরে দুজনেই বসেছিল। বাতাসে ধূপকাঠির সুগন্ধ ছিল। অনুষ্কা বলল, আমরা অনেক দেরি করে দিলাম। রাঘব জিজ্ঞেস করল, কোন ব্যাপারে? একে অপরকে বুঝতে, সে উত্তর দিল। রাঘব চুপ রইল। তারপর বলল, দেরি তখন হয় যখন মানুষ শেখা ছেড়ে দেয়। কয়েক সপ্তাহ পর অনুষ্কা সেই একই প্রশ্ন আবার জিজ্ঞেস করল, এবার ভয় ছাড়া। যদি আমি সেই ভুল আবার না করি, তবে কি আমরা আবার? রাঘব তার দিকে তাকাল। তার চোখে ভরসা ছিল, আশা ছিল, আর একটা সরলতা। সে বলল, বিয়ের আগে একটা কথা। কোনটা? আমরা একে অপরকে বদলানোর চেষ্টা করব না, শুধু সাথে চলব। বিয়ে খুব সাধারণভাবেই হল, না ব্যান্ড, না বাজনা। মন্দিরে সেই সব লোকেদের উপস্থিতিতে যাদের চিকিৎসা বিনামূল্যে হয়েছিল। কেউ ফুল দিল, কেউ দোয়া। রাঘবের হাতে নারকেল ছিল না, অনুষ্কার হাত ছিল। অনুষ্কা 7 পাক ঘোরার সময় ধীরে বলল, এবার ছাড়তে নয়, কথা রাখতে এসেছি। রাঘব হেসে বলল, এখন আর ভয় করে না। বিয়ের পর জীবন জাঁকজমকপূর্ণ হয়নি, কিন্তু সত্যি হয়েছে।
সকালে ক্যাম্প, দুপুরে হাসপাতাল, সন্ধ্যায় গঙ্গার পাড়ে হাঁটা। কখনো কখনো তর্কও হতো, কিন্তু এখন নিস্তব্ধতা দেওয়াল তৈরি করত না, ওটা সেতু তৈরি করত। সেই জায়গা যেখানে একসময় রাঘব নারকেল জল বিক্রি করত, এখন সেখানে একটা ছোট বোর্ড লাগানো ছিল, ডাক্তার অনুষ্কা রাঘব হার্ট কেয়ার, চিকিৎসা বিনামূল্যে, স্বাস্থ্য জরুরি। রাঘব বাইরে দাঁড়িয়ে জল খাওয়াত, অনুষ্কা ভেতরে রোগী দেখত। লোকেরা জিজ্ঞেস করত, আপনারা দুজন? রাঘব হেসে বলতো, আমরা সাথে চলি। গল্পটা এখানেই শেষ হয় না, এখান থেকেই শুরু হয়। কারণ সুখী জীবনের মানে সমস্যার শেষ হওয়া নয়, বরং সমস্যার মধ্যেও সাথে থাকা। এই গল্পের শিক্ষা এটাই যে সম্পর্ক তখন ভাঙে না যখন টাকা কম থাকে, সম্পর্ক তখন ভাঙে যখন বোঝাপড়া কম হয়। প্রতিটি মানুষের লড়াই আলাদা হয়, আর যে চুপ আছে জরুরি নয় যে সে দুর্বল। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী লোকই সবচেয়ে কম কথা বলে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি আপনার জীবনে কোনো মানুষ নিজের গতিতে চলতে থাকে, তবে কি আপনি তাকে সময় দেবেন, নাকি নিজের গতি দিয়ে তাকে পিষে দেবেন? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান।